আমার বন্ধু ঈশান, ওর বাড়িতে একটা অনুষ্ঠান উপলক্ষে আজ অনেক বছর পরে ওদের বাড়িতে যাচ্ছি। কালকে ছুটির দিন। তারপর আবার ও আমার এত কাছের বন্ধু ছিল, তাই সব দিক বিবেচনা করে ওকে না করতে পারলাম না। তবে ওদের বাড়িতে যেতে একটাই সমস্যা, পথটা বড় মুশকিলের। একে তো ওর বাড়িটা একেবারে অজপাড়া গায়ে, তার উপর আবার সেখানে যাওয়ার জন্য কোনো যানবাহন পাওয়া যায় না, পুরোটাই হাঁটা পথ। যাই হোক, আমি বেশ বেলা থাকতেই বেরিয়ে পড়ি। সামনে একটা নদী, নদী পার হয়ে কিছুটা হেঁটেই ঈশানদের গ্রাম। যখন নদীর পাড়ে আসি তখন সন্ধে নেমে গেছে, কোথাও কোনো নৌকা বা মাঝিকে দেখতে পাচ্ছি না। এ তো ভালো মুশকিলে পড়া গেল, কোথাও কোনো নৌকা দেখা যাচ্ছে না, তার উপর আবার সন্ধ্যা হয়ে এসেছে। আমাকে কি এখন ফিরে যেতে হবে? আমি যখন এসব নিয়ে সাত পাঁচ ভাবছিলাম, ঠিক তখন দেখতে পাই নদীর মাছ থেকে একটা ছোট্ট আলো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আরে আরে, ওই তো একটা নৌকা আসছে মনে হচ্ছে। যাক বাবা, বাঁচলাম। একবার নদীটা পার হতে পারলে আর কোনো চিন্তা নেই। কিছুক্ষণের ভিতরে নৌকাটা এসে তীরে ভিড়ল। আর একটা ছোট বাতি হাতে একটা লোক নৌকা থেকে নেমে এলো। তার মুখটা ভালো করে দেখতে পেলাম না, সারা গায়ে চাদর জড়ানো। ও মাঝি ভাই, আমাকে একটু ওপারে নিয়ে যাওয়া যাবে? আমি বড় বিপদে পড়েছি। উঠে পড়ুন। আমি আর কাল বিলম্ব না করে নৌকায় উঠে পড়ি। মাছের উপর আমার একটু খটকা লাগছে। লোকটা একটু কেমন যেন, মুখের কথাও কেমন যেন অনেক রুক্ষ, তার উপর আবার মুখ দেখা যাচ্ছে না। অবশ্য আমি আমার মনের এত সব কথা মুখে প্রকাশ করলাম না। একটু পরে মাছি নৌকায় উঠে বাইতে শুরু করে দেয়। নৌকা এখন মাছ নদীতে। এতক্ষণ হয়ে গেল, কিন্তু মাছি আমার সাথে একটা কথাও বলছে না। আশ্চর্য, বড়ই আশ্চর্য। শেষে নীরবতা ভেঙে আমি বললাম, আচ্ছা মাছি ভাই, সন্ধ্যা তো হয়ে এলো, আপনি বাড়ি যাবেন কখন? আমি বাড়ি যাই না, সারা রাত এই নদীতেই থাকি। মাছির কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। লোকটা বলে কি, সারা রাত এই নদীতে থাকে কি করে? ওর কি পরিবার নেই? একবার ভেবেছিলাম প্রশ্ন করব, কিন্তু পরে লোকটির নিশ্চুপতা দেখে আর প্রশ্ন করা হলো না। কিছু সময়ের ভিতরে নৌকা এসে পাড়ে ঠেকল। অনেক বড় উপকার করলে মাঝি ভাই, আজ তুমি না থাকলে হয়তো আমার এপারে আসাই হতো না। নাও, এই 10 টাকা রাখো। না, টাকা লাগবে না। সে কি কথা, টাকা লাগবে না কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে নৌকা বেয়ে আবার নদীতে মিলিয়ে যায় এই আশ্চর্য মাছি। কি হলো, টাকা নিল না কেন? ও আচ্ছা, হয়তো আমি আবার ফেরত যাবার সময় একসাথে নিবে। যাই হোক, তখন মনে করে দিয়ে দেব। এতক্ষণে চারদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। একে তো অমাবস্যা রাত, তার উপর আবার আকাশে মেঘ করেছে। সব মিলিয়ে দুই পা সামনের জায়গাও দেখার জন্য নেই। আমি পকেট থেকে ফোন বের করে টর্চ জেলে হাঁটতে শুরু করি। না, একটু তাড়াতাড়ি পা না চালালে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজতে হবে। আকাশের অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। টর্চের আলোয় পা চালিয়ে হাঁটতে থাকি।
চারদিকে কেমন যেন একটা গুমোট ভাব, দুই পাশে বুনো ঝোপঝাড়, তার ভিতরে এক টানা ঝিঝি পোকা ডেকে চলেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে মেঘের ডাক। যখন বন্ধু ঈশানের বাড়িতে পৌঁছালাম তখন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। বন্ধু, তুই এসেছিস? হ্যাঁ রে, এসেছি। তুই আমার এত কাছের বন্ধু, তুই ডেকেছিস আর আমি না এসে থাকতে পারি? এই, কোথায় গেলে? খাবার রেডি করো, আমার বন্ধু এসেছে। ঈশানের ডাক শুনে ঘরের ভিতর থেকে বের হয়ে আসে ওর স্ত্রী অনিতা। হাসি মুখে বের হয়ে এসে আমাকে জিজ্ঞেস করে, দাদা, এত দূরের পথ আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, খুব একটা অসুবিধা হয়নি। নদীর ঘাটে এসেই মাঝি নৌকা দুই পেয়ে গেছি বলে বৃষ্টির আগে পৌঁছাতে পারলাম। মাঝি নৌকা? কই, ওই নদীতে তো কোনো মাঝি থাকে না। মানে? আরে ও কিছু না, তুই আয় তো। এত দূর থেকে এসেছিস, খাওয়া দাওয়া না করে এখানে বসে কথা বলবি? আয়, ভেতরে আয়। আমাকে এক প্রকার জোর করেই ঘরের ভিতরে টেনে নিয়ে গেল ঈশান। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ঈশান আমার থেকে কিছু একটা লুকাতে চেষ্টা করছে। কিন্তু কি এমন জিনিস যা ও আমাকে বলতে চাইছে না? রাতে খাওয়া দাওয়া করে বিছানায় বসলাম, তিনজনে গল্প করছি। তুই বড্ড দেরি করে ফেললি রে। আমাদের অনুষ্ঠান সেই সন্ধ্যার আগেই শেষ হয়ে গেছে। তুই একটু আগে ভাগে রওনা দিবি, তা না এখন আসলি। আরে আমি যা চাকরি করি তাতে ছুটি হলো সোনার হরিণের মতো। কতভাবে ম্যানেজ করে যে আজকে আসতে পেরেছি তার কি বলবো বন্ধু। যাক, তুই আসতে পেরেছিস, এতে আমরা অনেক খুশি। ঠিক এই সময় আমার ফোনে অফিস থেকে একটা কল আসে। আমি ফোনটা নিয়ে একদিকে চলে আসি। আর কথা বলা শেষ করে একটু গোমরা মুখ করে ফিরে এসে আবার ওদের পাশে বসি। কিরে, কি হয়েছে? হঠাৎ মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? একটু সমস্যা হয়ে গেছে। কাল অফিসের কাজে আমাকে খুব ভোরেই শহরে যেতে হবে। এখন তোদের এখান থেকে তো খুব ভোরে অফিসে যাওয়া সম্ভব না। তাহলে এখন উপায়? আমাকে এখনই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। সে কি করে হয়? এই না মাত্র এলি, তাছাড়া এত রাতে কি করে যাবি? আমাকে যে করেই হোক বাড়িতে যেতে হবে বন্ধু, খুব আর্জেন্ট। তা না হলে তো থাকতাম। কি আর করার, যেতে যখন হবেই তখন আমরা আর আটকাবো না। তবে আপনাকে একা যেতে দিব না। ও আপনার সাথে নদীর ওপার পর্যন্ত যাবে, সাথে আবার মাঝি নিয়ে যেতে হবে তো। তার আবার কি দরকার? ওই নদীতে তো একজন মাঝি আছে, সে বলল সে নাকি সারা রাত থাকে। তোর আর কষ্ট করে যেতে হবে না। না না, আমি যাব, চল, আমি তোকে নদীর ওপারে দিয়ে আসব। আমি স্পষ্ট দেখলাম ওরা দুজনে একে অপরের দিকে চাওয়াচাই করছে। কোনো এক অজানা কারণে ওদের মুখ দুটো ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু আমাকে কেউই কিছু বলছে না। রাত 1:30টার দিকে আমি আর ঈশান বেরিয়ে পড়ি। ঈশানের হাতে একটা টর্চ আর একটা ছোট্ট পাত্র। এই পাত্রটা নেওয়ার কারণ কি আমি বুঝতে পারলাম না, অবশ্য জিজ্ঞেসও করলাম না। যখন নদীর পাড়ে আসি ঠিক তখনই ঝুপঝুপ করে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়। আমরা দুজনে তাড়াতাড়ি নদীর পাড়ে বানানো একটা কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ি। না, এ তো দেখছি ভালোই বিপত্তি শুরু হলো। এখন বৃষ্টি না থামলে কি করে বের হব?
অসময়ের বৃষ্টি তো থেমে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ঈশানের কথাই মিলে গেল। একটু পরেই বৃষ্টি থেমে গেল, সেই সাথে চারদিকে নেমে এলো আবার সেই আগের মতো নিস্তব্ধতা। তুই একটু এখানে দাঁড়াতো, কাছে একজন মাঝির বাড়ি আছে, আমি ওকে ডেকে আনি। কিন্তু মাছির কি দরকার? সেই মাছি তো এখনো হয়তো ঘাটে আছে। ঈশান আমার কথা শুনল কিনা জানি না, তবে ঈশান কোনো উত্তর না দিয়ে হেঁটে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে ঈশান ফিরে আসে। আয়, নৌকা পাওয়া গেছে, আয় আমার সাথে। আমি ঈশানের পিছনে পিছনে নদীর পাড়ে চলে যাই। সেখানে স্বল্প আলোতে দেখা যায় একটা নৌকা বাঁধা। ঈশান আমাকে হাত দিয়ে ইশারা করে নৌকায় ওঠার জন্য। আমি উঠে পড়ি, আর তখন দেখি ঈশানও নৌকায় ওঠে। আমি একটু অবাক হয়ে বললাম, এ কি ঈশান, তুই নৌকায় উঠছিস কেন? তুই শুধু শুধু ওপারে গিয়ে কি করবি? তার থেকে বাড়ি যা, আমি এখন একাই যেতে পারবো। আর মাছি কই? মাছিকে তো দেখতে পাচ্ছি না। ঈশান আমার কথার কোনো উত্তর দিল না, উল্টো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। হঠাৎ আমি স্পষ্ট দেখতে পেলাম আমার চোখের সামনে ঈশানের দেহ আস্তে আস্তে পরিবর্তন হয়ে সেই সন্ধ্যাবেলার মাছির মতো হয়ে যাচ্ছে। তবে এই মাছির সারা গায়ে কাটা ছেঁড়া, মুখের এক পাশটা থেতলে ফেলা হয়েছে। কি ভয়ঙ্কর দেখতে! দেখেই আমার হৃদকম্পন শুরু হয়ে যায়। ঈশান, ঈশান, এ তোর কি হয়েছে? তুই এমন হয়ে যাচ্ছিস কেন? আমার কথার কোনো উত্তর আসে না। তার পরিবর্তে নৌকার মাথা থেকে ওই কুৎসিত মূর্তির এক বিটকেল হাসির শব্দ ভেসে আসে। সে হাসি বারবার ধ্বনি প্রতিধ্বনি হতে থাকে। আমি বুঝতে পারি যে এটা ঈশান না, এই ঈশান হতে পারে না। আমি ভাবছি কি করে নৌকা থেকে নেমে যাওয়া যায়, কিন্তু ততক্ষণে পাড়ে বাঁধা নৌকার দড়ি খুলতে শুরু করেছে ওই ভয়ঙ্কর মূর্তিটা। বাঁচাও, কে আছো? বাঁচাও ঈশান, বাঁচা আমাকে, বাঁচা! কিন্তু আমার চিৎকার ঘন অন্ধকারে মিলিয়ে গেল। ঈশানকে কোথাও দেখতে পেলাম না। এদিকে নৌকা ছেড়ে দিয়েছে। ওই পৈশাচিক মূর্তিটা এক পা দুপা করে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রচন্ড ভয়ে চোখ বন্ধ করি। ঠিক তখন একটা ধাক্কায় আমার চোখ খুলে যায়। আমি তাকিয়ে দেখি ঈশান। হ্যাঁ, ঈশান এক লাফ দিয়ে নৌকায় উঠে গেছে। তাকে দেখে প্রচন্ড রাগে এগিয়ে যায় ওই মাছিরূপী পিচাস। অমনি ঈশান তার হাতে থাকা পাত্রের জল ছিটিয়ে দেয় তার গায়ে, আর সাথে সাথে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় সে। নৌকায় যেতে যেতে ও আমাকে সব খুলে বলে। এ এক অতৃপ্ত আত্মা, রাতের বেলা কেউ এই নদীর আশেপাশে আসলেই তাকে ধরে। গ্রামের অনেক মানুষ এই অপশক্তির শিকার হয়েছে। কিন্তু একে মাছের ছদ্মবেশ ধরে কেন মানুষের অনিষ্ট করে? এর কথা কেউই সঠিকভাবে বলতে পারে না, তবে শোনা যায় অনেক আগে এক মাঝি এই নদীতে নৌকায় বসে ডাকাতের কবলে পড়ে। তাকে মেরে ডাকাতেরা সব টাকা পয়সা নিয়ে পালায়, আর এরপর থেকে ওই মাঝির অতৃপ্ত আত্মা এই নদীতে ঘুরে বেড়ায়। কথা শেষ করে ঈশান নৌকা এসে পাড়ে ভিড়েছে। আমি ওকে একবার জড়িয়ে ধরে অশেষ ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আজ প্রাণের বন্ধু ঈশান ছিল বলে এ যাত্রায় বেঁচে গেলাম, না হলে প্রাণটা হয়তো যেত না জানি আজকে কি হতো। ঈশানকে বিদায় দিয়ে পা চালিয়ে অন্ধকারে মিশে গেলাম।